আজকের গল্প পাঠে রয়েছে ডিম, নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা। নদীর ওপারে বড় জংশনটার পাশে মিলিটারি কলোনি। আগে প্রায় ৬০-৭০ বিঘে জুড়ে ধুধু করত অনাবাদি জমি। প্রকৃতির অভিশাপ লাগা মরা মাটি, ধান পাট দূরে থাক, এক মুঠো খলাই বুনেও ওখান থেকে কেউ ঘরে তুলতে পারত না। তবু পৃথিবীতে যাদের প্রাণশক্তি সবচাইতে বেশি, সেই ঘাসের বিবর্ণ আর কুশের আগার মতো তীক্ষ্ণ অঙ্কুরগুলো ইতস্ততভাবে সমস্ত মাঠখানাকে আকীর্ণ করে রাখত। হাড় বের করা গরুর পাল খিদের জ্বালায় ওখানে খাদ্যের সন্ধান করত। ধারালো ঘাসের আগায় মুখ কেটে গিয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ত, আর তৃষ্ণার্ত মাটি চোঁ চোঁ করে এক চুমুকে সেই রক্ত শুষে নিত। সেই মাঠ বিশ্বকর্মার হাতুড়ির ঘা পড়েছে। দেহাতি মানুষগুলো দূর থেকে হাঁ করে তাকিয়ে থাকে। এক পাল চোখাচোখির মতো সাদা সাদা তাঁবু আর খড়ের চালগুলো যেন ঝাঁক বেঁধে আকাশ থেকে উড়ে পড়েছে ওখানে। রাত্রে বিদ্যুতের ঝলমলে আলো মায়াপুরী। ওদেরই দাবি সামগ্রিক যুদ্ধের দাবি। রোজ ৫০০ করে ডিম জোগাতে হবে। কোথায় পাওয়া যাবে এত ডিম? পেটের দায়ে হাঁস মুরগি বেচে খেয়েছে। ৩খানা গ্রাম ঘুরলে এক পুরি জোগাড় করা যায় না। মেজাজ যেদিন চড়ে যায় সেদিন প্যারিলাল ভাবে মানুষ কেন ডিম পাড়তে পারে না, আর ঘোড়া তাহলে ৫০০ জায়গায় ৫০টা দিয়েই ওদের রাক্ষসে পেটগুলো ভরানো চলে। বড়দিন আসছে, হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস কেক চাই, আর চাই নববর্ষের প্রীতি ভোজ। সুতরাং ডিমের দাবি দাঁড়িয়েছে ১০০০-এ। প্যারিলাল বিড়বিড় করে বকতে লাগলো। ডিম যেন তার দিনরাত্রে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আকাশে তারা নেই, শুধু রাশি রাশি জ্যোতির্ময় ডিম ওখানে আলোক বিস্তার করছে। মাটি দিয়ে মানুষ চলছে না, শুধু হাত পাওয়ালা একদল ডিম মিলিটারি ভঙ্গিতে মার্চ করে চলেছে। রাইট লেফট, অ্যাভয়েড টার্ন, কুইক মার্চ। খেপে গিয়ে প্যারিলাল হাত পা ছুঁড়তে লাগলো। কি হয় এক রাশ চিল শকুনের ডিম সাপ্লাই দিলে? কামান আর বোমা যারা অক্লেশে হজম করতে পারে। শকুনের ডিম তো তাদের কাছে নস্য বিশেষ। কিন্তু তাই বা পাওয়া যাবে কোথায়? রেল লাইনের ধারে বসে যে শকুন কাটা পোড়া সাপ আর কুকুরের মাংস নিয়ে টানা হেঁচড়া করতো, কিংবা টেলিগ্রাফের তারে যেসব চিল নিচের জলা থেকে মাছের আশায় ধ্যানস্থ থাকত, মিলিটারি টার্গেট প্র্যাকটিসের সেই চোটে প্রায় নির্বংশ হয়েছে। এখন এই দুর্দান্ত দুঃসময়ে মানুষে যদি কিছু ডিম পারতে পারত, তাহলে এই মহাসংকট থেকে উদ্ধার পেত প্যারিলাল। মেজর সাহেব পিঠ চাপড়ে দিয়ে প্যারিলালকে যেন জল করে দিলে। ট্রাই ট্রাই গুড বয়, ট্রাই অ্যাগেন। সাহেবের সামনে নিতান্তই ক্রাই করা যায় না, তাহলে কাপুরুষ বলে বাঙালি জাতির দুর্নাম হবে। ডিমের সন্ধানেই যাত্রা করতে হলো। শীতের বিকেল, সমস্ত আকাশটা যেন মূর্ছিত হয়ে আছে মেঘের চাদর মুড়ি দিয়ে। টিপটিপ করে মাঝে মাঝে বৃষ্টি পড়বার চেষ্টা করছে, আবার কনকনে হাওয়ায় জলের বিন্দুগুলো উড়ে যাচ্ছে দিগন্তে। পায়ের নিচে পাশা পড়া ঘাসে যেন তুলোর আঁশ জড়িয়ে রয়েছে। মনে হয় অসহ্য ঠান্ডায় শরীরের হাড় মাংসগুলো সব আলাদা হয়ে যাবে। পায়ে দুটো মোটা মোটা মোজা পরলে প্যারিলাল, দুহাতে পুরু দস্তানা। মাফলারটাকে কানে আর গলায় শক্ত করে জড়িয়ে একটা গেরো বাঁধলে বুকের ওপর। তারপর গায়ে চড়ালো ফিকে নীল রঙের মোটা ওভারকোটটা। ব্যাস, শীতের সাধ্য কি এইবার তার কাছে ঘেঁষতে পারে? ওভারকোটের ওপর সস্নেহে একবার হাত বুলিয়ে নিলে প্যারিলাল। সত্যি খাসা জিনিস। কাশ্মীরি ফার যেমন মোলায়েম তেমনই গরম। একবার গায়ে ওঠাতে পারলে বাংলাদেশের শীত তো দূরের কথা, উত্তর মেরুতে গিয়ে অবধি নিশ্চিন্তে থাকা যায়। এই যুদ্ধের বাজারে ২০০ টাকা ধরে দিলেও এখন এমন একটা কোট পাওয়া যাবে না। মিলিটারি একটু কাঁচা বা খেলো কারবার নেই কোনোখানে। কোটটা পড়তে পড়তে প্যারিলালের মন অকারণেই অত্যন্ত খুশি হয়ে উঠল। জীবনে কোনো দুঃখই অবিমিশ্র নয়, সব কিছু বিড়ম্বনারই সান্ত্বনা আছে একটা।
মেজাজ সাহেবের বিশ্বগ্রাসী ডিমের ক্ষুধা তাকে বিব্রত করে তোলে বটে, কিন্তু এ কথাটাও কোনো মতে ভুললে চলবে না যে কোটটা তিনিই তাকে বকশিস করেছেন। তার কাছে প্যারিলালের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু কোথায় ডিম? আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যটা যদি এখন তার সামনে এসে দাঁড়ায়, তাহলে একটিমাত্র প্রার্থনাই তার করবার আছে। ঐশ্বর্য নয়, ধনসম্পত্তি নয়, চীন দেশের বোঁচা নাক রাজকন্যাও নয়। ডিম দাও প্রভু, ডিম। জোগাড় করতে না পারো, পেরে দাও। একটা নয়, দুটো নয়, 1 কুড়ি নয়, 5 কুড়িও নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, অবুধ অবুধ এমন একটা ডিমের পাহাড় খাড়া করে দাও যে তার চূড়োটা যেন মাউন্ট এভারেস্টের চূড়োকেও ছাড়িয়ে ওঠে। হায় আলাদিন! রক পাখির ডানার সঙ্গে সঙ্গে সে দিনগুলোও উড়ে গেছে চিরকালের মতো। একটা কাতর দীর্ঘশ্বাস ফেলে প্যারিলাল বেরিয়ে এলো। শীতার্ত অনুর্বর মাঠ, ঘাসের তীক্ষ্ণ মুখ ঠান্ডায় যেন ছুরির ফলার মতো ধারালো হয়ে আছে। মানুষের খালি পা পড়লে কেটে ফেটে একসা হয়ে যাবে, তবু ওর ভেতর দিয়ে খালি পাই হেঁটে যায় মানুষ। তাদের পায়ের তলায় হুক ওয়ার্মের ক্ষতচিহ্ন। চামড়ার রং পোড়া কাঠের মতো কালো, নখগুলো যেন হাতুড়ি দিয়ে একেবারে ছেঁচে দিয়েছে কেউ। এই মাঠের ভেতর দিয়ে তারা হেঁটে যায়। ধারালো ঘাসের আগায় কালো রক্ত শুকিয়ে থাকে। প্যারিলাল ওরই মধ্যে দিয়ে এগিয়ে চলল। তার পায়ে দামি পেটেন্ট লেদারের জুতো, হাঁটু পর্যন্ত টানা পশমি মোজা, পুরো ওভারকোটটার গায়ে হিমের কণা জমেছে। ওপরে মেঘলা আকাশটা থমথম করছে, যেন ভেঙে পড়বার সূচনায়। এক ফালি টানা পথ ধরে প্রায় মাইলটাক এগিয়ে এলে গ্রাম, অথবা আগে গ্রাম ছিল, মন্বন্তরের ঝাপটা এখনো মিলিয়ে যায়নি। ধসে পড়া চালা, পোড়ো ভিটে, মরা মানুষের দীর্ঘশ্বাসই যেন রাশি রাশি বাঁশের পাতা উড়ে পথটাকে আচ্ছন্ন করে দিয়েছে। রজনী, ও রজনী, আছো নাকি বাড়িতে? একটা ছোট চালার সামনে দাঁড়িয়ে হাঁক দিলে প্যারিলাল। মাটি দিয়ে মসৃণ করে লেপা সরু দেয়াল, তার উপর গেরিমাটির রঙে আঁকা শঙ্খ পদ্মলতা। একদিন সমৃদ্ধি যে ছিল সে কথাই ঘোষণা করেছে প্রাণপণে। ওদিকে সন ঝরে যাওয়া চালের ওপর দিয়ে আকাশ উঁকি মারছে, আর সেই ফাঁকগুলোর ওপরে খানিকটা ধোঁয়া কিংবা কুয়াশা কুণ্ডলি পাকাচ্ছে। ঘরের ধোঁয়াটা বাইরের ভারী হিমার্ত বাতাস ঠেলে বেরোতে পারছে না, অথবা বাইরের কুয়াশা সবগুলো একসঙ্গে ভেতরে ঢোকবার জন্য ঠাসাঠাসি করছে। বলি, রজনী, আছো নাকি? ঠিকাদারবাবু ডাকছেন। ভেতর থেকে সারদার গলা। আছি বাবু, আছি। সারা দিয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো বুড়ো রজনী। অনাহার শীর্ণ উদ্ভ্রান্ত চেহারা, হলদে রঙের চোখ দুটো যেন ঘুরছে, থুতনির নিচে খানিকটা বিশৃঙ্খল পাকা দাড়ি, সারা গায়ে একটা শতছিন্ন ধোকরা জড়িয়ে থরথর করে কাঁপছে। শীতটা সত্যিই বড় বেশি পড়েছে এবার। বুড়োর হাতের আঙুলগুলো কি অস্বাভাবিক নীল। তারপরে, ভালো আছো তো? একটা চুরুট ধরাতে ধরাতে প্যারিলাল জিজ্ঞেস করলো। এটা ভদ্রতার ব্যাপার, আলাপের ভূমিকা। ভালো। রজনী হাসবার চেষ্টা করলো। আমাদের আর ভালো? এখনো মরিনি, এইটুকুই যা ভালো বলতে হবে। ওসব কথা কেন ভাবছ? একটা পা মাটিতে ঠুকতে ঠুকতে প্যারিলাল চুরুটের ধোঁয়া রিং করতে লাগলো। যুদ্ধ থেমে যাবে, আবার ফসল উঠবে, সুখ শান্তিতে ভরে যাবে দেশ। প্যারিলালের কণ্ঠ যেন দেবদূতের মতো উদাত্ত। তখন আবার এই বাংলা হবে সোনার বাংলা। কথাগুলো প্যারিলালের নিজের কানেই যেন ভালো লাগতে লাগলো। বাস্তবিক মাঝে মাঝে সরস্বতী এসে যেন বাণী দেন তার গলায়। একটা স্বর্গীয় দৃষ্টি নিক্ষেপ করে রজনীকে সে অভিভূত করে দেবার চেষ্টা করলে, কিন্তু রজনী তবু হাসে। দাঁত ছড়ে যাওয়া মাড়ির ভেতর দিয়ে খানিক কালো হাসি বেরিয়ে এলো। সোনার বাংলা কবে ছিল? বুকের রক্ত জল করে আর চোখের জল না ফেলে দুমুঠো ভাত কোনোদিন জোটেনি। 10 বছর আগেও না। বেগার ছিল, থানার দারোগা ছিল, উচ্ছেদের নোটিশ ছিল। বাড়তির মধ্যে এবার দুঃখের পাত্র পূর্ণ করে দিয়ে দুমুঠো ভাতও অদৃশ্য হয়েছে। সেই লজ্জার অপমান মেশানো রাঙা বাঘরা চালের ভাত আর লাফা শাকের তেতো চচ্চড়ি, এই কি সোনার বাংলার রূপ? হয়তো হবে, কিন্তু ঠান্ডায় আর দাঁড়াতে পারছে না রজনী। মাঠের ওপার থেকে হাওয়া আসছে, হাড়ের ভেতর বাজছে ঝনঝনানি।
গায়ের ধোকরাটাও যেন বরফে তৈরি, অথচ সামনে দাঁড়িয়ে প্যারিলাল বক্তৃতা দিচ্ছে সোনার বাংলার ভবিষ্যৎ সম্বন্ধে। চুরুটের ধোঁয়া চাকার মতো গোল হয়ে তার মাথার চারিদিকে যেন স্বর্গীয় দীপ্তিমণ্ডল সৃষ্টি করেছে। হাড়কোটের রোঁয়ার ওপরে জমেছে হিমের কণা, চিকচিক করে জ্বলছে, যেন অশরীরী জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তারপর কিছু ডিমের যোগান দিতে হবে যে। ডিম ডিম এখন পাকা ডিম এখন পাওয়া বেজায় শক্ত বাবু। তাহলে তো চলবে না। স্বর্গদূত আবার একটা মহিমময় দৃষ্টি প্রক্ষেপ করে রজনীকে বশীভূত করার চেষ্টা করলে। দামের জন্য আটকে থাকবে না, কিন্তু কোথায় পাওয়া যাবে? দাঁতে দাঁতে ঠক ঠক করে বাজিয়ে রজনী বলল, আর যা শীত, ঘর থেকে বেরোতে গেলে হাত পা যেন ফেটে যায়, বৃষ্টিও পড়ছে। ওই তো প্যারিলাল ভঙ্গি করল। গায়ে অত বড় একটা চটের ধোকরা আবার শীতের কিসের রে? ব্যাটার বাবুয়ানি করেই গেল। নে, 2.5 টাকা করে ডজন পাবি। কাল অন্তত 3 ডজন জোগাড় রাখবি, যেখান থেকে হোক, যেমন করে হোক। কোটের জ্যোতির্ময় রোঁয়াগুলোর দিকে তাকাতে তাকাতে যেন ধোঁকা লেগে গেল রজনীর। শরীরের সমস্ত অঙ্গগুলো অসাড় হয়ে এসেছে, চোখের সামনে ঘুরছে ধোঁয়ার কুণ্ডলী। চেষ্টা করব বাবু, চেষ্টা নয়, চাই চাই, মনে থাকে যেন। ভারী জুতোর শব্দ করে প্যারিলাল চলে গেল। ঘরের মধ্যে সারদা ছেলে মেয়ে নিয়ে বিব্রত হয়ে আছে। বছর 8 ছেলেটার বয়স। ম্যালেরিয়ায় চুষে নিংড়ে খেয়েছে তাকে। পেটের পিড়েটা এখন ফুলেছে, যে আশঙ্কা হয় একদিন ওটা তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। ক্যালসিয়ামের অভাবে অপুষ্ট হাড়গুলো প্যাঁকাটির মতো শীর্ণ। হঠাৎ একটুখানি ঘা লাগলে যেন মট করে ভেঙে যেতে পারে। একটা ছেঁড়া চট জড়িয়ে সেও থরথর করে কাঁপছে। মাঝে মাঝে মাটির একটা মালসা থেকে খানিক শুকনো ভাত খাবায় থাবায় মুখে পুড়ছে। ম্যালেরিয়ার পথ্যি বটে। কঙ্কাল সার, সব কঙ্কাল সার। বুকের মধ্যে কাশছে মেয়েটা। মায়ের বুক শুকনো, চুষলে দুধ তো দূরে থাক, এক বিন্দু রক্ত বেরিয়ে আসে না বোধ করি। ছেঁড়া কাপড়ের আঁচলে সারদার শীত কাটছে না, তবু গায়ের গরম দিয়ে সে কোনো মতে মেয়েটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। রজনীর পুত্রবধূ সারদা। ছেলে নিবারণ শহরে গেছে রিকশা টানতে। আদিতে যা পেয়েছিল তাতে দুদিনও পেট চলে না, তাই শহর তাকে টেনে নিয়ে গেছে আজ 2 মাস। এ পর্যন্ত কোনো খবর নেই। ঘরে ঢুকে একটা বিড়ি ধরালো রজনী। ধোকরার নিচে পড়লে ছেঁড়া জামাটা, তবু শীত কাটে। 1 মালসা আগুন করবি বউ? শীতে যে জমে গেলাম। আগুন কি দিয়ে জ্বালাবো? সারদা ঝলসে উঠল। ওই তো খড়ি আছে, খুঁটে আছে। খড়ি আছে, ঘুঁটে আছে। সারদা ভেঙচে উঠল। শ্বশুরের সম্মান রাখবার মতো গলার আওয়াজটা তার নয়। দিনে সব পুড়িয়ে শেষ করে দিলে রাত্রিরে কি হবে তখন? বাচ্চা কাচ্চাগুলো একটাও বাঁচবে না। দুর্বল স্থবির দেহে যতটা সম্ভব শিখায়িত হয়ে উঠবার চেষ্টা করলো রজনী। কেন বসে বসে নবাবি না করলে চলে না? 2টো খড়ি কুড়িয়ে রাখতে পারিস নে, হারামজাদি? ভাঙা কাঁসরের মতো গলায় অদ্ভুত স্বরে চেঁচিয়ে উঠল সারদা, যেন পেতনির আর্তনাদ। খড়ি খড়ি আকাশ থেকে বৃষ্টি হয়, তাই না? তুমি মরলে চিতে দেবার জন্য খড়ি কুড়িয়ে রাখবো বটে? অসহ্য ক্রোধে রজনী কাঁপতে লাগলো। একটা কিছু করে ফেলবে, একটা কোনো ভয়ানক কাণ্ড, কিন্তু কিছুই করল না। শুধু ধোকরাটা গায়ে জড়িয়ে শিথিল গতিতে দরজা ঠেলে বেরিয়ে গেল। এখন কোথায় চললে আবার? মরতে। রজনী চলে গেল। দরজার ওপার থেকে বললে, চিতার কাঠ জোগাড় রাখিস। বাইরে শীত পাথরের মতো পৃথিবীর বুকে চেপে বসেছে। মেঘলা আকাশে ধোঁয়ার মতো আরও মেঘ জমে উঠেছে। পাণ্ডুর অন্ধকার যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে। আড়ষ্ট পায়ে রজনী এগিয়ে চলল। হাঁটা পা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে লাগলো ক্ষুধার্ত বন্ধা মাটিতে। রজনী ফিরল যখন, তখন সন্ধ্যা প্রায় ঘনিয়েছে। সন্ধান বৃথা হয়নি। 3খানা গ্রাম ঘুরে 2 কুড়ি ডিম জোগাড় হয়েছে। ঠিকাদারবাবুর নামের মহিমা আছে। হাঁস মুরগিগুলো পর্যন্ত খুশি হয়ে ডিম পাড়তে লেগে যায় যেন। ওজন প্রতি 3 গণ্ডা পয়সাও যদি প্যারিলাল তাকে কমিশন দেয়, তাহলে কমসে কম অন্তত 10 আনাতে এসে দাঁড়াতো। 10 আনা পয়সা! 3-4টি প্রাণীর একবেলার খোরাক। প্যারিলালের অনুগ্রহ আছে তার উপরে। অস্বীকার করলে অধর্ম হবে।
মাঝে মাঝে বাঁকা চোখে সারদার দিকে তাকায়, তাই নইলে আপত্তি করবার বিশেষ কিছুই ছিল না। কিন্তু 10 আনা পয়সা, তার জন্যে অনেকখানি খেসারত দিতে হয়েছে। পা দুটো জমে অসাড় হয়ে আছে, শুধু ফাটা জায়গাগুলো থেকে এক একটা তীব্র জ্বালা বিদ্যুৎ চমকের মতো শিউরে দিচ্ছে সমস্ত শরীরকে। ঠান্ডায় নাক দিয়ে জল পড়ে মুখটাকে ভাসিয়ে দিয়েছে, তার সঙ্গে চোখের জলও হয়তো মিশে রয়েছে খানিকটা। ঘরে ঢুকেই কিন্তু মনটা খুশি হয়ে উঠল। গনগনে আগুন জ্বালিয়েছে সারদা। বাইরের জগতে শীত জর্জর নিষ্ঠুরতার হাত থেকে যেন স্বর্গলোকে প্রবেশ। একটু আগেকার কুশ্রী কলহের কথা মনেও রইল না। লোভীর মতো আগুনের পাশে বসে পা দুটোকে মেলে দিলে রক্তিম শিখাগুলোর ওপরে টকটকে লাল আগুন, রক্তের মতো রং। মানুষের বুক থেকে যে রক্ত শুকিয়ে গেছে তা রূপায়িত হয়েছে আগুনে। সমস্ত ঘরটা লাল ছায়ায় আচ্ছন্ন হয়ে আছে। সারদার মুখটাকে দেখাচ্ছে অদ্ভুত আর অপরিচিত। পা দুটোকে আগুনের ওপর ধরে নিয়ে চুপ করে বসে রইল রজনী। অন্য সময় হলে পুড়ে ফোস্কা পড়ে যেত, কিন্তু এখন এত বড় আগুনটাকেও যেন মনে হচ্ছে যথেষ্ট গরম নয়। হ্যাঁ, 2 কুড়ি। ভালো করে রেখে দে। সকালবেলা ঠিকাদারকে দিতে হবে 10 আনা পয়সা মিলবে। ম্যালেরিয়া জীর্ণ ছেলেটা এক কোণ থেকে ঘ্যান ঘ্যান করে উঠল, মা আমি ডিম খাবো। খবরদার খবরদার! রজনী হঠাৎ বাঘের মতো গর্জে উঠেছে। ডিম খাবে? একটা ডিম ছুঁয়েছিস কি মাথা দুখানা করে দেবো। ছেলেটার ঘ্যান ঘ্যানানি তবু থামে না। অসুখে ভুগে ভুগে অসম্ভব লোভ বেড়ে গেছে। চোখ দুটো জ্বলছে ক্ষুধার্ত শিয়ালের মতো। মা আমি ডিম খাবো। সারদা ছেলেকে কোলের কাছে টেনে নিয়ে এলো সস্নেহে। না বাবা, ডিম খায় না, গরিবের ডিম খেতে নেই। রজনী চুপ করে রইল। মনটা ভারী হয়ে গেছে। গরিবের ডিম খেতে নেই, শুধু ডিম, কিছুই খেতে নেই। গরিব যদি খেতে পায় তাহলে পৃথিবী চলবে কেমন করে? সব ওলট পালট আর বিশৃঙ্খল হয়ে যাবে। ছেলেটা তবু কাঁদছে। রজনীর হাত নিষ্পিস করে, একটা কিছু করতে চায়, ইচ্ছে করে গলা টিপে ওটাকে থামিয়ে দেয় একেবারে। খেতে চায়? কেন খেতে চায়? কার কাছে খেতে চায়? শুকিয়ে মরে যেতে পারে নিঃশব্দে, নিজেও বাঁচে, পৃথিবীর হাড় জড়িয়ে যায়। একটা মালসায় করে খানিকটা করকরে ভাত আর শাক চচ্চড়ি নিয়ে এলো সারদা। খেয়ে নাও। ঠান্ডা আধ পচা ভাত, তিতো শাকের ঘন্ট। গলা দিয়ে এক গ্রাস নামে তো পেটের ভেতর থেকে শীতের প্রচণ্ড শিহরণ উঠে মাথা পর্যন্ত ঝাঁকিয়ে দেয়। দাঁতে দাঁতে খটখট করে বাজতে থাকে। কেন কে জানে? ডিমগুলোর ওপরে দুর্দান্ত একটা লোভ এসে রজনীর মনকেও আচ্ছন্ন করে দিলে। কতদিন সে ডিম খায়নি, কিন্তু না, ঠিকাদার বাবুর জোগান। সাহেবদের নতুন বছর আসছে, তাদের উৎসব হবে, খানাপিনা হবে। ওদিকে দৃষ্টি দিলেও মহাপাতক। থাবায় থাবায় অখাদ্য ভাতগুলো গলার মধ্যে ঠেলে দিতে লাগলো রজনী। অসহ্য শীতে পেটটা মোচড় দিচ্ছে, ঠেলে বমি হয়ে আসবে। ছেলেটি আবার প্যান প্যান করে উঠল। ডিম কোথা থেকে কি হয়? রজনীর মাথার মধ্যে রক্ত চড়ে গেল। ভাতের মালসাটাকে ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর বিদ্যুতের মতো দাঁড়িয়ে উঠল। নিজের অতৃপ্ত লোভের জ্বালাটা বিস্ফোরকের মতো ফেটে পড়েছে। একটা অবলম্বন পেয়েছে সে। দাঁতে দাঁতে পিষে রজনী বলল, ফের ডিম, আজ তোকে খুন করে ফেলবো। মুহূর্তে একটা হাঁচকা টানে রজনী ছেলেটাকে কাছে টেনে নিয়ে এলো। তারপর নীল একটা হিমার্ত থাবা ছেলেটার গলায় বসিয়ে দিলেন নির্মমভাবে, মেরে ফেলবে। আর তো কণ্ঠে সারদা চিৎকার করে উঠল, কি করছো? লাল আগুনে রজনীর চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে। আগুনের চাইতেও বেশি করে জ্বলছে সেটা। শেষ করে দেব। ছাড়ো ছাড়ো, মরে যাবে যে। মরুক। কঠিন হাতের চাপে ছেলেটার চোখ বেরিয়ে যাচ্ছে। পাগলের মতো ছুটে এলো সারদা। ঘরের কোণ থেকে লোহার শাবলটা তুলে নিয়ে প্রাণ পড়ে ঘা বসালো রজনীর মাথায়। অস্ফুট একটা কাতর আর্তনাদ। ছেলেটাকে ছেড়ে দিয়ে রজনী 3 হাত দূরে ছিটকে পড়ল আগুনের ওপর। সমস্ত ঘরময় আগুন ফুলঝুরির মতো ছড়িয়ে গেল। সারদা দাঁড়িয়ে রইল বিস্ময় বিস্ফারিত চোখে। কি করবে কিছু বুঝতে পারছে না।
ছেলেটা নিঃস্বার হয়ে পড়ে আছে মাটিতে, আর আগুনের শয্যায় মাথা রেখে তেমনি নিঃস্বার হয়ে শুয়ে আছে রজনী। গায়ের ধোকরাটা জ্বলে উঠেছে। মরা সাপ পড়বার সময় যেমন অন্তিম আক্ষেপে মোচড় দেয় শরীরটাকে, তেমনিভাবে একটা অসহায় চেষ্টা করেই রজনী স্থির হয়ে গেল। সারদা হতবাক হয়ে তাকিয়ে রইল। রজনীর দাড়িটা পুড়ছে। হঠাৎ করে একটা শব্দ হয়ে খইয়ের মতো ফুটে উঠেই গলে গেল তার বিস্ফারিত ডান চোখটা। মানুষ পোড়া গন্ধকে বিশ্রী মাঠের ওপারে দাঁড়িয়ে সন্ধ্যার অন্ধকারে প্যারিলাল দেখতে লাগলো সমস্ত গ্রামটা জ্বলছে। এই দারুণ শীতে আগুন পোয়াচ্ছে যেন। আর এত দূরে দাঁড়িয়েও হঠাৎ তার অত্যন্ত গরম লাগতে লাগলো। কাশ্মীরি ফারের কোটটা বড় বেশি গরম।